শিক্ষার ভিতরে এত রকমের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অবকাঠামোর ল্যাকিংসও থাকতে পারে না। বাংলাদেশে শিক্ষার খাত ইন্টেনশনালি ডিস্ট্রয় করা দিয়ে হয়েছে। বাংলাদেশে তো বড় সংখ্যা হলো শিক্ষিত বেকার। একটা দেশে 3 রকমের শিক্ষা ব্যবস্থা হতে পারে না। আজকে আমরা রয়েছি একজন সুপরিচিত মুখ তাবিতাওয়ালের সঙ্গে কথা বলবো যে আধুনিক শিক্ষা বাস্তবায়ন এবং গণতান্ত্রিক পথে এই শিক্ষার যে ব্যবস্থা সেটিকে উন্নয়নের ক্ষেত্রে বিএনপি আসলে কী ধরনের ভূমিকা পালন করছে। কালেকণ্ঠের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে গোলটেবিল বৈঠকটি করলেন এবং সেখানে আমরা দেখলাম যে বিভিন্ন বিদেশি সংস্থার প্রতিনিধিরা ছিলেন, তো আসলে বিএনপির পক্ষ থেকে এই শিক্ষা সংক্রান্ত বা আধুনিক শিক্ষাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কি পরিকল্পনা নিয়ে আপনারা আজকে এটা আয়োজন করলেন? ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে হলো আন্তর্জাতিক শিক্ষক দিবস। আমরা ওয়ার্ল্ডস টিচার্স ডেতেও মনে করেছিলাম যে খুব রাইট টাইম এরকম একটা ব্যবস্থা নিয়ে কথা আলোচনা করা। আজকে মূলত আমরা আমাদের বিদেশি বন্ধুরা যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতে অনেক অবদান রেখেছে, আর্থিকভাবে হোক, কারিকুলাম দিয়ে হোক, বিশেষ করে বাংলাদেশে অনেক স্টুডেন্টরা কিন্তু বিদেশে চলে যায় হায়ার স্টাডিজের জন্য। তো সে জায়গায় আমরা বিশ্বাস করি যে বাংলাদেশকে যদি এগিয়ে নিতে চাই তাহলে বাংলাদেশিদেরকে বাংলাদেশের মাটিতেই একটা সুশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। বাংলাদেশ জাতীয়বাদী দল এর আগেও কিন্তু প্রাইমারি স্কুল পর্যায়ে মেয়েদের শিক্ষা ব্যবস্থা উন্মুক্ত করে দিয়েছিলেন, ফ্রি করে দিয়েছিলেন। সেটার ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা সোসাইটি এডুকেটেড অ্যান্ড ডেভেলপ। আজকের থেকে আগামীতে যেতে হলে আমরা দেখছি যে একটা নলেজ বেসড এডুকেশন সিস্টেম আমাদের দরকার। আমরা সবাইকে বলতে চেষ্টা করতেছি যে একটা দেশে 3 রকমের শিক্ষা ব্যবস্থা হতে পারে না। একটা দেশে শিক্ষার ভিতরে এত রকমের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অবকাঠামোর ল্যাকিংসও থাকতে পারে না। তাই আমরা একটা ভালো শিক্ষিত সমাজ গড়ে তোলার জন্য আগামী প্রতিশ্রুতি দিচ্ছি এবং বাংলাদেশ জাতীয় দলের 31 দফার ভিতরে কোনো লেখা আছে পরিষ্কারভাবে যে আমরা শিক্ষা ব্যবস্থাকে তদন্ত করার জন্য আমাদের মিনিমাম ডিজিপির 5% আমরা ব্যয় করব। এর আগেও দেখেছিলাম যে অন্য জায়গায় পয়সা খরচ হয়, কিন্তু শিক্ষা ব্যবস্থাতে এবং স্বাস্থ্য ব্যবস্থাতে কিন্তু কোনো ফোকাস আমরা বিগত সময় দেখি নাই। তো ভবিষ্যতে একটা গণতান্ত্রিক সরকারি মাধ্যমেই আমরা এই কমিটমেন্টটা ফুলফিল করব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখানে বক্তারা যে বিষয়টি বারবারই তুলে ধরছিলেন, আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষাকে ঢেলে সাজানো এবং কর্মমুখী করা, সে লক্ষ্যে এবং পাশাপাশি বিদেশে আমাদের যে শ্রমিকদেরকে পাঠানো হয় তাদের যে শিক্ষার বিষয়টি, বিশেষ করে ভোকেশনাল ট্রেনিং সংক্রান্ত, এ বিষয়ে আসলে বিএনপি ক্ষমতায় এলে বা বিএনপির পরিকল্পনা কি, তারা কি করবে? দেখুন, শিক্ষা কিন্তু এখানে হোলিস্টিক হয়ে গেছে। আপনি যে জায়গায় কর্মসংস্থান চলে যাচ্ছে, টেকনোলজি যেভাবে বেরিয়ে যাচ্ছে, শিক্ষাটাও কিন্তু অলওয়েজ চেঞ্জিং। তা আমরা দেখতে চাচ্ছি যে কোনো স্তরে যেন শিক্ষা ব্যবস্থা বন্ধ না হয়ে যায়। যারা বিদেশের মাটিতে যাবে তাদেরও কিন্তু মানে ভোকেশনাল ট্রেনিংয়ের সাথে সাথে ল্যাঙ্গুয়েজ ট্রেনিংও দরকার, কারণ ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য জায়গায় ওরা কাজ করতে পারছে না, বিশেষ করে সার্ভিস ইন্ডাস্ট্রিগুলোতে। আমাদের ইয়াং প্রফেশনাল যারা আছেন তারাও চাচ্ছে কিন্তু বিভিন্ন আইটি ওরিয়েন্টেড সার্ভিসে টেকনোলজি বা ইনোভেটিভভাবে গড়ে তুলতে। তো বিএনপি বিশ্বাস করে যে 18 কোটি নাগরিকদের অনেক সময় কিন্তু মানে কেস বাই কেস এডিশনাল শিক্ষা ব্যবস্থা দরকার পড়ে। প্রতিবন্ধী যারা আছে, মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক, তাদের জন্য একটা সেপারেট কারিকুলাম দরকার। একটা ইউনিফাইড কোয়ালিটি এডুকেশন না থাকলে এই কারিকুলামটা আমরা কিন্তু মানে ইকুইটেবলভাবে সবাইকে পৌঁছে দিতে পারছি না। অ্যান্ড বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ডিজার্ভ করে একটা শিক্ষা ব্যবস্থা যেটা প্রতিযোগিতামূলক ভাবে বিশ্বের সাথে মান মিলিয়ে চলতে পারবে। কিন্তু একটি বিষয় প্রায়শই অভিযোগ করা হয়ে থাকে যে শিক্ষায় যে দুর্নীতিটা, যেটি দীর্ঘ সময় যাবতে দেশে শিক্ষা ব্যবস্থায় চলে এসেছে এবং যেটির কারণে শিক্ষার যে মান সেটি তলানিতে চলে গেছে। যেমনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বললেন যে আমাদের অর্থের কোনো ঘাটতি নেই, কিন্তু সেখানে সুশাসন এবং জবাবদিহিতার অভাব আছে। এটিকে আসলে আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন? আমরা তো সবসময় অ্যাড্রেস করছি যে অর্থের ঘাটতি থাকবে কেমন। আমরা যদি অর্থের বাজেটগুলি দেখি, প্রত্যেকটা বাজেট কিন্তু যতটুকু বাজেট দেওয়া হয় ততটুকু অ্যালোকেশন কিন্তু চলে যায় নির্মাণের খাতে। কেউ বিল্ডিং নির্মাণ করতেছে, কেউ স্কুলের মাঠগুলোকে ব্যবহার করতেছে কোনো রাজনৈতিক প্যারেড বা সমাবেশ বা মিলন মেলার জন্য। তো আমরা মেইন পয়েন্টটা হলো যে রিসোর্সটাকে প্রপারলি অ্যালোকেট করতে হবে এবং কোয়ালিটিভাবে ইনভেস্টটা করতে হবে। আর আমরা সেই জায়গায় বিশ্বাস করি যে কোয়ালিটি এডুকেশন হবে যখন ইনভেস্টমেন্টটা হবে নলেজের দিকে, রিসার্চের দিকে, গবেষণার উপর, যেটা আমাদের ভিসি সাহেবরাও এবং অন্যান্য প্রশ্ন বলে গিয়েছে
যে বাংলাদেশের রিসার্চে কিন্তু সবচেয়ে ন্যূনতম ইনভেস্টমেন্ট হয় পুরো পৃথিবী জড়ালো হইলে। টিচারদের স্যালারি পৃথিবীতে সবচেয়ে লোয়েস্ট প্রবলি বাংলাদেশে, যেখানে বাংলাদেশে অন্য প্রফেশনে আরও বেটার স্যালারি অন্যরা পায়। তো আমরা লো ইনভেস্টমেন্ট করে বেটার ওরিয়েন্টেড স্টুডেন্টস আমরা কেমনে পাবো? আমরা বিশ্বাস করি ইয়াস, ফান্ড ম্যানেজমেন্টটা হলো যেখানে সবচেয়ে বড় সমস্যা, অ্যান্ড ফান্ড ইনভেস্টমেন্টটাই ছিল অতীতে সবচেয়ে বড় সমস্যা। সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে এবং একটি রিপোর্টে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এবং যা আন্তর্জাতিক শিক্ষার মানদণ্ডে বাংলাদেশের প্রথম সারিতে 500 বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই। এটিকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং পাশাপাশি আপনারা যদি সুযোগ পান সেক্ষেত্রে আপনারা এই যে ল্যাকিংসগুলো সেটিকে কিভাবে পূরণ করবেন? আমরা বললাম যে বাংলাদেশের শিক্ষার খাতকে আমি মনে করি ইন্টেনশনালি ডিস্ট্রয় করা দিয়ে হয়েছে। কারণ অতীতে আমরা যদি একটু দেখি, আমাদের ডাটা কি বলে যে বাংলাদেশ অবশ্যই পারে। প্রথম ডাটা হলো বিএনপির আমল, দেশনেত্রী খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রীর আমলেই কিন্তু প্রাইমারি স্কুল এডুকেশনটাকে যে আমরা উন্মুক্ত করে দিচ্ছি মেয়েদের জন্য, সেটা কিন্তু বিশ্বে অনেকগুলি অ্যাওয়ার্ডও পেয়েছে, স্বীকৃতি এভাবে পেয়েছে। ব্র্যাক এনজিও কিন্তু লার্জেস্ট এডুকেশন নেটওয়ার্ক হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে, অ্যাওয়ার্ডও পেয়েছে। খান একাডেমি, যেটা নিয়ে আমরা পুরো পৃথিবী খুব গর্ব করে, একটা অনলাইন ডিজিটাল এডুকেশন প্রোগ্রাম, সেটার উদ্যোক্তা কিন্তু একটা বাংলাদেশি নাগরিক বা বাংলাদেশি উদ্যোক্তা। তো প্রত্যেক জায়গায় তো বাংলাদেশিদের অবদান বিশ্বের স্বীকৃতি পেয়েছে। তো আমাদের দেশে কেন আমরা শিক্ষা ব্যবস্থা পিছিয়ে দেখতে যাচ্ছি? তার মানে আমরা পারি, আমাদের চেষ্টা করলে আমরা পারি। অতীতে আমরা দেখেছি আমাদের কোনো চেষ্টা ছিল না, বাট ডাটা বলে যে আমরা পেরেছি, না আমরা অবশ্যই পারবো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ধর্মীয় শিক্ষাকে মূল ধারার সাথে সংযুক্তকরণের ক্ষেত্রে যেমনটি আজকে যে সভায় আপনারা কওমি মাদ্রাসার কয়েকজন রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তারাও কথা বললেন। আমরা দীর্ঘ সময় দেখে এসেছি যে এই ধর্মীয় শিক্ষাটাকে আধুনিক শিক্ষার ক্ষেত্রে সংযোজনের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা হয়েছে, কর্মসংস্থানের সমস্যা হয়েছে। এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন এবং এটিকে কিভাবে আসলে মূলধারার সাথে সম্পৃক্ত করা যায়? তাকে মূলধারাটাই হবে, আপনার শিক্ষাটাই হবে মূলধারার। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়বাদী দল, যেটা আমরা বলছি যে আমাদের কারিকুলামকে আমরা ইউনিফাই করতে হবে। তার ভিতরে যখন এডিশনাল কোনো শিক্ষা দরকার পড়বে, যেটা আমরা বলছি যে আমরা থার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে যাচ্ছি, আমরা রিলিজিয়াস স্টাডিজ অলরেডি আমাদের কারিকুলামে আছে, সেটাকে আরও একটু নলেজ বেসড আমাদের করতে হবে। তো যেই দুটা মাদ্রাসা শ্রেণীরা আমাদের মূল কারিকুলামের বাইরে আছে, ওনাদেরকেও আমরা ইনসেন্টিভ দিয়ে ওনাদের উপরে ডেভেলপ করে আমরা কিন্তু মূলধারায় নিয়ে আসতে হবে। তো সেভাবেই তাহলে তাদের শিক্ষার্থীরা, গ্র্যাজুয়েটরাও কিন্তু মেইন স্ট্রিম ইউনিভার্সিটি এবং আমাদের সোসাইটিতে অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদেরকে শুধুমাত্র স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু কর্মক্ষেত্রে গেলে এটিকে অনেক সময় অবমূল্যায়ন করা হয়। এই ব্যাপারে আপনার অভিমত কি? 100%। বাংলাদেশে তো সবচেয়ে বলবো না, আর বড় সংখ্যা হলো শিক্ষিত বেকার। তো শিক্ষিত বেকাররা তো মাদ্রাসা থেকেও আসছেন, যারা শিক্ষা নিয়ে আসছে, তারা চাকরি পাচ্ছে না বা উদ্যোক্তা হতে পারছে না। তো আমরা সেই জায়গায় আমরা কথা বলছি যে যত আমরা আমাদের সমাজকে শিক্ষিত করতে পারবো মেইন স্ট্রিমভাবে, নলেজ বেসড, তখন কেন বেকারত্ব থাকবে না বা মেইন স্ট্রিমের বাইরে কেউ থাকবে না। এখন আমরা সাপোর্ট দিচ্ছি না, কেউ সরকার থেকে কাউকে কোনো এইড দিচ্ছে না, খালি হয়তো কাগজে কোনো স্বীকৃতি দিচ্ছে, সেভাবে তো শিক্ষা ব্যবস্থা উন্নত করা যাবে না। মাদ্রাসা যদি আপনি বলেন, মাদ্রাসার টিচারদের কিন্তু এডুকেশন প্রোগ্রাম লাগবে। মাদ্রাসার কারিকুলামকে ইনসেন্টিভাইজ করতে হবে মেইন স্ট্রিম কারিকুলামের সাথে আসার জন্য। আমরা বিশেষ করে শিক্ষার খাতে কোনো কন্ট্রাডিক্টিং কোনো জায়গায় আছে। আমরা যখনই পলিটিক্সটাকে নিয়ে আসি, শিক্ষাকে ব্যবহার করে রাজনীতি করার জন্য বা শিক্ষাকে ডিসইনক্রিয়েট করার করে রাজনীতির কারণে, তখনই সমস্যা চলে আসে। তো যখনই আমরা ইউনিফাই করব, নলেজ বেসটাকে আগে দিব, তখনই দেখবেন শিক্ষার ব্যবস্থার মাধ্যমেই দেশটা গড়ে উঠছে। সর্বশেষ দুটি বিষয় জানতে চাই। এক হচ্ছে যে তরুণ প্রজন্মের যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে বিএনপির প্রতিনিধি হিসেবে কোনো বার্তা দিতে চান কিনা, বিশেষ করে শিক্ষার্থী যারা। এবং আরেকটি বিষয়ে জানতে চাই যে বর্তমান যে শিক্ষাঙ্গনে যে পরিবেশ সারা দেশে যে অবস্থা বিরাজ করছে, আমরা একটা ভোলাটাইল সিচুয়েশন দেখছি, এটিকে আসলে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? এখন বিএনপি কিন্তু সবসময় বলতে পারেন তরুণদের একটা দল ছিল। বিএনপি যখন ফাউন্ডিং হয় তখনও কিন্তু তরুণ নেতৃত্বরাই কিন্তু এই দলটাকে শুরু করেছিলেন, উদ্যোক্তা নিয়েছিলেন। বিশেষ করে বিগত 10টি বছর কিন্তু বিএনপি তরুণরাই কিন্তু একটা বিগত ফাঁসিবাদ সরকারের বিরুদ্ধে কিন্তু গণতন্ত্রের জন্য লড়েছিলেন, বারে লড়েছিলেন। তো সেই জায়গাতে আমরা যদি দেখি যে জনগণ, বিশেষ করে তরুণ জনগণ তাদের বার্তা দিয়েছে।
অ্যান্ড বিএনপি এখন রেসপন্ড করছে, যে বিএনপি প্রস্তুত আছে যে আগামীতে যদি বিএনপিকে সরকার গঠন করার অনুমতি দেওয়া হয় ভোটের মাধ্যমে, বিএনপি তরুণদের কথাটাই বাস্তবায়ন করবে, তরুণদের ফিউচারটা চিন্তা করে কাজগুলো করবে। ধন্যবাদ জনাব তাবিতাওয়াল কালের কণ্ঠের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ কালের কণ্ঠকে এবং কালের কণ্ঠের শত দর্শকদেরকে।